আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সাগর রুনি হত্যা রহস্য উদ্ঘাটনে ব্যর্থ ইন্টারিম। নিউজটি লিখেছেন সৈয়দ আবদুল আহমেদ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর রুনির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে ডিবি ও র্যাবের ব্যর্থতার পর পিবিআই এর নেতৃত্বে টাস্ক ফোর্সও ব্যর্থ হতে চলেছে। খুনি কে বা কারা এবং খুনের মোটিভ কি সে সম্পর্কে কোনো তথ্যই উদ্ঘাটন করতে পারেনি তদন্ত সংস্থাগুলো। তেমনি এই মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে চিহ্নিত সাগর রুনির ব্যবহৃত ল্যাপটপ ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা সম্ভব হয়নি। কার্যত সাগর রুনি হত্যা রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই হত্যাকাণ্ড দুই খুনি ঘটিয়েছে তদন্তে এটা নিশ্চিত হওয়া গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 2012 সালের 11 ফেব্রুয়ারি সংঘটিত বহুল আলোচিত সাগর রুনির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের 13 বছরের তদন্ত সম্পর্কে আমার দেশের এক ব্যাপক ভিত্তিক অনুসন্ধানে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এ নিয়ে আমরা সংশ্লিষ্ট তদন্ত সংস্থা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সাগর রুনির পরিবার এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথাও বলেছি। আদালতে সাগর রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 30 নভেম্বর তারিখ ধার্য রয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত 121 বার সময় নেওয়া হয়েছে। আদালত দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে সর্বশেষ তদন্ত প্রতিবেদনে উল্লেখ না থাকলেও তদন্তকারীদের মধ্যে এ নিয়ে দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে, ভাড়াটে খুনি কিংবা পেশাদার দুজন চোর বা ডাকাত দিয়ে নেপথ্যের কোনো ক্ষমতাবান চক্র এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই ক্ষমতাবান চক্রটি হয়তো ভাড়াটে খুনিদের দিয়ে সাগর রুনির ল্যাপটপ ও ফোন কবজায় নেয়ার পর ওই দুই খুনিকেও দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে কিংবা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। অন্য মতটি হচ্ছে, গ্রিল কেটে দুই পেশাদার চোর কিংবা ডাকাত সাগর রুনির বাসায় ঢুকে চুরি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই সন্দেহে রাজধানীর 5টি থানার 130টি চুরি ডাকাতি মামলার 145 জন আসামিকে গ্রেপ্তার করে গোপনে ও প্রকাশ্যে তদন্ত করে দেখা হয় এরা জড়িত কিনা। কিন্তু প্রমাণিত হয় সন্দেহভাজন এসব চোর ডাকাত এই ঘটনায় জড়িত নয়, অর্থাৎ চুরির ঘটনাটিও প্রমাণিত নয়। এ সম্পর্কে সাগর রুনির পরিবারেরও সুস্পষ্ট বক্তব্য, গ্রিল কেটে চুরি করতে চোর ঢুকেছে, এই পুরনো গল্প আর শুনতে চাই না। আমরা আশা ছেড়ে দেওয়ার পরও বলছি, প্রকৃত খুনিদের চিহ্নিত করা হোক। অনুসন্ধান করতে গিয়ে আমরা জেনেছি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন নেতৃত্বাধীন টাস্ক ফোর্স তাদের তদন্ত কাজ প্রায় সম্পন্ন করে নিয়ে এলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে সাহস পাচ্ছে না। কারণ তাদের ভয় এটি গ্রহণযোগ্য হবে কিনা এমন প্রশ্ন দেখা দিতে পারে। ফলে দেশের ইতিহাসে অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের মামলাটি সম্ভবত অমীমাংসিত হত্যা মামলা হিসেবে চিহ্নিত হয়ে থাকার আশঙ্কা রয়েছে। আমার দেশ অনুসন্ধানে আরও জানা গেছে, পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি ও এলিট ফোর্স র্যাবের মতো পিবিআই এর তদন্তকারীরাও নিশ্চিত দুই খুনি সাগর রুনির বাসার রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে 4 জনের ডিএনএ সংগ্রহ করা হয়। যুক্তরাষ্ট্রের এফবিআই এর সহযোগিতায় সেখানকার ল্যাবে এই ডিএনএ পরীক্ষা করা হয়েছে। সাগর ও রুনির ডিএনএ ম্যাচ করেছে, কিন্তু অন্য দুজনের ডিএনএ ম্যাচ হয়নি। এ সম্পর্কে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের পারাবোন ন্যাবোল্যাবসে এই পরীক্ষা করে, কিন্তু ডিএনএতে অধিক মিশ্রণজনিত কারণে প্যারাবোন স্ন্যাপশট ছবি প্রস্তুত করতে পারেনি। অনুসন্ধানে জানা যায়, পিআইবির নেতৃত্বে টাস্ক ফোর্স র্যাবের তৎকালীন কমান্ডার এম সুহায়েল ও মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল হাসান, ডিবির মনিরুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংবাদিক নেতা ইকবাল সোবহান সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। সামিট গ্রুপের জ্বালানি পাইপ নিয়ে রিপোর্টের জন্য পাওয়া ডকুমেন্ট সাংবাদিক দম্পতি সাগর রুনির কাছে ছিল বলে যে কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে, সে বিষয়েও টাস্ক ফোর্স সামিট গ্রুপের সংশ্লিষ্টতা খতিয়ে দেখেছে, কিন্তু কোনো কুল কিনারা পায়নি। অনুসন্ধানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সম্পর্কে অবহিত হওয়া গেছে, সেটি হলো এলিট ফোর্স র্যাব তাদের তদন্ত শেষে মামলার রহস্য উদ্ঘাটন এবং খুনিদের শনাক্ত করতে না পারায় 2021 সালে ফাইনাল রিপোর্ট দিতে চেয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে দেননি। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক
তদন্তকারীদের বলেছিলেন, পৃথিবীতে অনেক মামলার নজির আছে যা রুজুর পর এখনও আনডিসপোজাল অবস্থায় আছে, এটিও থাক। জানা গেছে সর্বশেষ এখন পর্যন্ত পিবিআই এর তদন্ত প্রতিবেদনের মতামত হচ্ছে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। মামলার গুরুত্বপূর্ণ আলামত সাগর রুনির ব্যবহৃত ল্যাপটপ ও দুটি ফোন উদ্ধার করা সম্ভব হয়নি। বিভিন্ন সংস্থা কর্তৃক তদন্ত করলেও মামলাটি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এছাড়া পারিবারিক বা দাম্পত্য কলহ, পেশাগত, অর্থ ও জমি জমা সংক্রান্ত বিরোধী হত্যাকাণ্ড ঘটেছে, এসব সম্ভাব্য কারণও প্রমাণিত হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ২০২৪ সালের অক্টোবর মাসে হাইকোর্ট চাঞ্চল্যকর সাগর রুনি হত্যাকাণ্ড মামলাটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তদন্তের জন্য স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ প্রদান করে। হাইকোর্টের নির্দেশের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিবিআই প্রধানকে আহ্বায়ক করে পুলিশ অধিদপ্তরের প্রতিনিধি, অপরাধ তদন্ত বিভাগের প্রতিনিধি ও র্যাবের প্রতিনিধি সমন্বয় টাস্ক ফোর্স গঠন করা হয়। পিবিআইকে লিডিং অর্গানাইজেশন হিসেবে মামলা তদন্ত কাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সংস্থার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক তদন্ত কাজ পরিচালনার দায়িত্বে রয়েছেন। সর্বশেষ বিষয়ে জানার জন্য আমার দেশের পক্ষ থেকে তদন্ত সংস্থা পিবিআই ও টাস্ক ফোর্সের প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালের সঙ্গে পিবিআই সদর দপ্তরে কথা হয়। তিনি জানান, হত্যাকাণ্ড ঘটেছে ২০১২ সালে। আমরা এক যুগেরও বেশি সময় পর এর দায়িত্ব নিয়েছি। তদন্ত করতে গিয়ে এই মামলার সবকিছু খতিয়ে দেখেছি। এর মধ্যে পুরনো তদন্ত নথি ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেছি। তবে তদন্তে এখনই বলার মতো কোনো অগ্রগতি হয়নি। মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম একটি টাস্ক ফোর্সের অধীনে চলছে। তদন্তাধীন বিষয়ে এর বেশি কিছু বলা সম্ভব নয়। মামলার বাদী সাংবাদিক মেহেরুন রুনির আপন ভাই মোহাম্মদ নওশের আলম রোমান বলেন, সাগর রুনি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সম্পর্কে আমরা আশা ছেড়ে দিয়েছি। এখনও আমরা মনে করি এই ঘটনায় তৎকালীন সরকার জড়িত, প্রশিক্ষিত বাহিনী জড়িত। সাগর রুনির ছেলে মেঘকে কয়েক দফায় ডিবি ও র্যাব সহ তদন্তকারীরা তাদের অফিসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ ও জবানবন্দি নিয়েছে। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনার সময় বাসায় মেঘ ছিল। সেদিন খুনিরা মেঘের গলা টিপে ধরেছিল। সে তখন অজ্ঞান হয়ে যায়। খুনিরা হয়তো ভেবে থাকতে পারে মেঘ মারা গেছে, নইলে সেদিন মেঘও হত্যার শিকার হতো। সাগর রুনির সন্তান মাহির সরোয়ার মেঘ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা ভেবেছিলাম মামলার তদন্ত গতি পাবে, কিন্তু এখন আমরা অনেকটাই হতাশ। দীর্ঘ এই সময়ে আমার নানু মারা গেছেন, আমার দাদি বার্ধক্যে পৌঁছেছেন। আমি আশা করব অন্তত দাদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে পারবেন। র্যাবের তৎকালীন নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার এম সুহাইল সাগর রুনি হত্যাকাণ্ডের পর বলেছিলেন, তদন্তে রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে রয়েছি। কেন এমন কথা বলেছিলেন জিজ্ঞাসাবাদে জানান, দেশের মানুষ এবং সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করার জন্যই বলেছিলাম। র্যাবের তৎকালীন গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর আমি প্রথম ঘটনাস্থলে যাই। জিজ্ঞাসাবাদে বলেন, গ্রিল কেটে চোরের দল সাগর রুনির বাসায় ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। একই কথা ডিবির মনিরুলও পিবিআইকে জানিয়েছেন। ডিবি মনিরুলও ঘটনাস্থলে যান এবং অভিযোগ রয়েছে তিনি আলামত নষ্টের সঙ্গে জড়িত। এছাড়া তখন থেকেই তিনি ঘটনাকে চুরির ঘটনা দেখানোর অপচেষ্টা চালান। সাংবাদিকদের আন্দোলন থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী কেন সরে গেলেন জিজ্ঞাসাবাদে বলেন, সরকারি পদে থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা সম্ভব ছিল না। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর রুনি খুন হন। পরদিন ১২ই ফেব্রুয়ারি রাজধানী শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়, মামলা নম্বর ২৩। এজাহারে বলা হয়, ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে যে কোনো সময় শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজারস্থ ফ্ল্যাটে ভাড়াটিয়া সাংবাদিক মেহেরুন নাহার রুনি ও গোলাম মোস্তফা সরোয়ার ওরফে সাগর সরোয়ারকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হত্যা করে। এজাহারভুক্ত আসামিরা অজ্ঞাতনামা। খুনি কর্তৃক লুণ্ঠনকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, আনুমানিক ১১০০ ইউরো ও কয়েক ভরি স্বর্ণালংকার। মামলায় ১৬১ ধারায় গৃহীত সাক্ষীর সংখ্যা ১৬৯ জন। ১৬৪ ধারায় এখন পর্যন্ত কোনো আসামি
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি লোহার তৈরি রক্তমাখা বটি, একটি 12 ইঞ্চি রক্তমাখা স্টিলের ছুরি, একটি রক্তমাখা কাঠের রং জাতীয় প্লাস্টিক ছুরির বাট, একটি রক্তমাখা ব্লু রঙের কামিজ, একটি রক্তমাখা সিনথেটিক কালো হলুদ প্রিন্টের কামিজ, দুটি অব্যবহৃত মোবাইল ফোন সেট, একটি বাঁটবিহীন রক্তমাখা ছুরি, লোহার ফ্ল্যাট বার দিয়ে তৈরি গ্রিলের অংশ, সাগর রুনির পরিধেয় রক্তমাখা বস্ত্রাদি ইত্যাদি। এসব আলামত শেরেবাংলা নগর থানায় সংরক্ষিত আছে। তদন্ত সম্পর্কে বলা হয়, ঘটনার সময় সাগর মাছরাঙা টিভি এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এর আগে সাগর 2008 সালে ডয়েচে ভেলেতে চাকরির সুবাদে জার্মানিতে যান এবং 1 বছর পর 2009 সালে তার স্ত্রী মেহেরুন রুনি 1.5 বছর বয়সের ছেলে মাহির সরোয়ার মেঘকে সঙ্গে নিয়ে জার্মানিতে যান। 2011 সালে তারা বাংলাদেশে ফিরে আসেন। মামলাটি রুজু হওয়ার পর শেরেবাংলা নগর থানার তৎকালীন এসআই জহিরুল ইসলাম 4 দিন তদন্ত করেন। তিনি সহ থানা এবং জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন সহ খুনিদের শনাক্তের চেষ্টা করেন। এর 4 দিন পর 2012 সালের 16 ফেব্রুয়ারি মামলাটির তদন্তভার ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মোহাম্মদ রবিউল আলম মামলাটি তদন্ত করেন। সে সময় ঘটনাটি দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সব মিডিয়া কর্মীর সামনে ঘোষণা করেন 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। এ অবস্থায় ডিবির সব স্পেশাল টিম অনেক চেষ্টার পরও মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যর্থ হয়। তদন্তের দায়িত্ব পাওয়া 62 দিন পর 2012 সালের 18 এপ্রিল হাইকোর্টে ডিবি প্রধান মনিরুল ইসলাম ডিবির ব্যর্থতা স্বীকার করে প্রতিবেদন জমা দেন। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার দেয়া হয় র্যাবকে। 2012 সালের 19 এপ্রিল থেকে নভেম্বর 2024 পর্যন্ত মামলাটি তদন্ত করে র্যাব। তদন্ত করতে গিয়ে শেরেবাংলা নগর, তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি এবং কলাবাগান থানায় 130টি চুরি ডাকাতির মামলায় সন্দেহভাজন 145 জনকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। আসামিদের সম্পর্কে গোপন ও প্রকাশ্যে তদন্ত হয়, কিন্তু এই 145 জন মামলায় জড়িত মর্মে কোনো তথ্য পাওয়া যায়নি। মামলার জব্দকৃত হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, বটি, ছুরির বাট এবং সাগর রুনির পরিধেয় বস্ত্রাদি সহ অন্যান্য আলামত ও সন্দেহভাজন গ্রেপ্তারকৃতদের মোট 25 ব্যক্তির ডিএনএ পরীক্ষা করা হয়। আলামতের প্রাপ্ত ডিএনএর সঙ্গে প্রেরিত ব্যক্তিদের ডিএনএ ম্যাচিং হয়নি বলে ল্যাব জানায়। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে ঘটনাস্থলে মোট 4 ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। এর মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। 4 জনের মধ্যে 2 জনের ডিএনএ হলো সাগর ও রুনির। বাকি 2 জন অজ্ঞাত পুরুষ কারা তা উদ্ঘাটন করা যায়নি। এরাই খুনি। অজ্ঞাতনামা 2 পুরুষের ডিএনএ থেকে ছবি করতে ছবি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যারাবোন ন্যানোল্যাবস ইউএসএতে ডিএনএ পাঠানো হয়, কিন্তু ডিএনএতে অধিক পরিমাণ মিশ্রণজনিত কারণে প্যারাবোন স্ন্যাপশট ছবি প্রস্তুত করতে পারেনি। ঘটনাস্থলে রান্নাঘরের পূর্ব পাশের বারান্দার গ্রিল ওই সময় ভাঙা ছিল। ভাঙা অংশের ওয়ালের কার্নিশে ও বিপরীত পাশে সংলগ্ন অপর বিল্ডিংয়ের কার্নিশেও পায়ের ছাপ ছিল। নথি দৃষ্টে দেখা যায় যে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই বহু লোক চলে আসায় ওই পায়ের ছাপ গ্রহণ করা সম্ভব হয়নি। সাগর রুনির হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে পারিবারিক ও দাম্পত্য কলহ, পেশাগত অর্থ ও জমিজমা সংক্রান্ত বিরোধ ইত্যাদি সব বিষয় গভীরভাবে তদন্ত করেও কোনো তথ্য পাওয়া যায়নি। কে বা কারা হত্যাকাণ্ডে জড়িত বা হত্যাকাণ্ডের মোটিভ কি ইত্যাদি তথ্য উদ্ঘাটন করা হয়নি। 2017 সালের 15ই মার্চ র্যাবের পক্ষ থেকে সিএমএম আদালতে অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সাগর রুনির একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘের জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব চূড়ান্ত প্রতিবেদন দিতে চাইলেও তৎকালীন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী প্রতিবেদন প্রকাশ করতে দেননি। সাংবাদিক সাগর রুনির সন্তান মেঘের বয়স এখন 18 বছর পেরিয়ে গেছে। হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল 5 বছর 5 মাস। ওই সময় শিশু মেঘ প্রতি রাতেই নাকি তার মা বাবার সঙ্গে কথা বলতো। একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে সে এই বক্তব্য দিয়েছে। মা বাবা হারা এই এতিম শিশুর মানসিক অবস্থা তখন কোন পর্যায়ে ছিল তার এই বক্তব্যেই তখন সবকিছু বলে দেয়। ছোট্ট মেঘ তখন আরও বলেছিল, মা বাবার ডাক সে শুনছে কিন্তু তাদের ছুঁতে পারছে না, কোলে উঠতে পারছে না এবং তাদের আদরও পাচ্ছে না। মেঘের মা বাবা ও আমাদের সহকর্মী সাগর রুনির হত্যাকাণ্ডের আজ 13 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও জানা যায়নি এই সাংবাদিক দম্পতির খুনিকে, কেন তারা খুন হলেন,
খুনের রহস্যই বা কী? এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন 48 ঘন্টার মধ্যে খুনি চক্রকে গ্রেপ্তার করা হবে। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার হত্যাকাণ্ডের দুদিন পর বলেছিলেন সাগর রুনির হত্যাকাণ্ডের তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। ডিসিডিবি মনিরুল ইসলাম বলেছিলেন সাগর রুনির খুনি চক্র সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি, তাদের গ্রেপ্তার করা এখন সময়ের ব্যাপার মাত্র। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন এই হত্যাকাণ্ডের তদন্ত স্বয়ং প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। কিন্তু সব কিছু যে ফাঁকা বুলি জানা যায় কয়েকদিন পরেই। এই হত্যাকাণ্ডের 57 দিন পর শোনা গেল অন্য কাহিনী। তদন্তের দায়িত্বে নিয়োজিত ডিবি পুলিশকে হাইকোর্ট তলব করলে তারা আদালতকে জানায় সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তের কোনো অগ্রগতি নেই, তদন্তে তারা ব্যর্থ। ডিবি পুলিশ ব্যর্থতা স্বীকার করায় মহামান্য হাইকোর্ট ডিবির কাছ থেকে তদন্তভার ফিরিয়ে নিয়ে র্যাবকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয়। দায়িত্ব পেয়ে র্যাব হত্যাকাণ্ডের 75 দিনের মাথায় সাগর রুনির লাশ ভিসেরা পরীক্ষার জন্য কবর থেকে ওঠায়। অর্থাৎ সাগর রুনির লাশ ভিসেরা পরীক্ষা ছাড়াই দাফন করা হয়েছিল। আগের তদন্তকারী সংস্থা ডিবি তদন্তের জন্য ভিসেরা পরীক্ষা করা যে প্রয়োজন সেটা অনুধাবন করতে পারেনি। ভিসেরা পরীক্ষার পর 2012 সালের 29 মে র্যাবের কাছে রিপোর্ট জমা হয়, কিন্তু হত্যাকাণ্ডের কোনো ক্লু র্যাব পেয়েছিল কিনা তা জানা যায়নি। যে ডিবি পুলিশের কর্মকর্তা জোর গলায় বলেছিলেন সাগর রুনির হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার এখন সময়ের ব্যাপার মাত্র, সেই একই কর্মকর্তা মনিরুল ইসলাম 2012 সালের 18 এপ্রিল হাইকোর্টে দাঁড়িয়ে বললেন আমরা ব্যর্থ। ওই দিন শুনানির সময় ডিসিডিবি মনিরুলের সঙ্গে ছিলেন তদন্ত কর্মকর্তা রবিউল আলম। শুনানির শুরুতে রবিউল দাঁড়ালে আদালত বলে আপনাদের প্রতিবেদনে তো কিছুই নেই, শূন্য। আপনাদের অগ্রগতি দেখে আমরা শঙ্কিত। 3 মাসে এরকম একটি চাঞ্চল্যকর মামলায় আপনারা কিছুই করতে পারলেন না। অনেক সাংবাদিকের অপমৃত্যু হয়েছে, আপনারা একটারও কুল কিনারা করতে পারেননি, এটাকে আমরা ব্যর্থতাই বলবো। এরপর আদালত 161 ধারার জবানবন্দি দেখেন। প্রায় 25 মিনিট পর্যালোচনার পর ডিবি মনিরুলের বক্তব্য শুনতে চায় আদালত। মনিরুল বলেন সর্বোচ্চ চেষ্টার পর এখনও সুনির্দিষ্ট কোনো ক্লু খুঁজে বের করতে পারিনি। আপনি কি ব্যর্থতা স্বীকার করছেন? আদালতের জিজ্ঞাসায় মনিরুল বলেন এখন পর্যন্ত আমরা ব্যর্থ। যতটুকু জানা যায় ডিবি পুলিশ ঘটনাটিকে একটি মামুলি চুরির ঘটনা হিসেবে সাজাতে চেয়েছিল। এজন্যই তারা বলেছিল আসামি গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র। কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে সেদিকে আর বিষয়টি নেওয়া হয়নি। এরপর তদন্ত করেছে র্যাব, কিন্তু তদন্তের কোনো অগ্রগতি নেই ভিসেরা রিপোর্ট দেয়া ছাড়া। ভিসেরা রিপোর্টে এটা নিশ্চিত হওয়া গেছে যে কোনো বিষাক্ত কিছু কিংবা মাদকদ্রব্য সেবনের আলামত নেই। ওই দিন সকালে মানুষ ঘুম ভেঙেই জেনেছে নৃশংস এবং একই সঙ্গে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের খবর। আগের রাতে সাগর সরোয়ার দায়িত্ব ছিল মাছরাঙা টেলিভিশনের রাত 1টার খবর প্রচারের ব্যবস্থা করা, অথচ ভোর হতেই সারা দিন ধরে সাগর সরোয়ার নিজেই হয়ে যান প্রধান খবর। খবরের কাগজে কাজ করতে গিয়ে জীবনসঙ্গী করেছিলেন সম্প্রচার সাংবাদিকতার পরিচিত মুখ মেহরুন রুনিকে। খবরের পেছনে এই মানুষটির জীবনও শেষ হয় খবরের শিরোনাম হয়ে। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন সাগর সরোয়ার। মেহরুন রুনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার। এক যুগেরও বেশি সময় ধরে তারা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর এই খবর অবশ্য প্রথম পেয়েছিলেন রুনির মা নুরুন্নাহার মির্জা। আর খবরটি দেয় ওই সাংবাদিক দম্পতি 5.5 বছরের ছেলে মাহিন সরোয়ার মেঘ। নৃশংস ওই হত্যার সময় মেঘ ঘরেই ছিল। সেই টেলিফোন করে তার নানিকে জানায় ছোট্ট জীবনের সবচেয়ে ভয়ঙ্কর খবরটি। ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে 10 ফেব্রুয়ারি শুক্রবার রাত 3টা থেকে ভোর 5টার মধ্যে তাদের হত্যা করা হয়। শরীরে 20টির বেশি ছুরিকাঘাতের চিহ্ন। ডান বগলে একটি বাটহীন ছুরি বিদ্ধ অবস্থায় ছিল। রুনির পেটে ছুরিকাঘাতের বড় ক্ষত ছিল। সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় গণমাধ্যম কর্মীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রীও 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনরা জানান 11 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় মেহরুন রুনি তার কর্মস্থল এটিএন বাংলা থেকে বাসায় ফেরেন। রাত 2টার দিকে ফেরেন সাগর সরোয়ার। সকালে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ছুটে যান সাংবাদিক দম্পতির স্বজন, বন্ধু, সহকর্মী ও গণমাধ্যম কর্মীরা। 5 কক্ষের এ বাসায় তিল ধারণের জায়গা ছিল না সেদিন। দুপুর
12টার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওই দিন লাশ যেভাবে পড়েছিল শয়নকক্ষের মেঝেতে ছিল থকথকে রক্ত। সেখানে পড়েছিলেন রক্তাক্ত সরোয়ার ও মেহরুন। সরোয়ারের পরনে 3/4 প্যান্ট, গা খালি। মেহরুনের পরনে ছিল ঘরের পোশাক। সাগরের হাত পিছমোড়া করে এবং পা লাল কাপড় দিয়ে বাঁধা। শয়নকক্ষ ছাড়া বাসার আর কোথাও কোনো রক্তের দাগ ছিল না। জিনিসপত্র গোছানো, ছোট খাবারের টেবিলটিও ছিল পরিপাটি। রান্নাঘরে কেবল একটি ম্যাগি নুডলসের প্যাকেট পড়েছিল। রুনির মা নুরুন্নাহার মির্জা সাংবাদিকদের বলেন, সকাল 7টার দিকে মেঘ তাকে মোবাইল ফোন করে জানায় মেমি অর্থাৎ তার মা ও বাবা মারা গেছে। এরপর তিনি ইন্দিরা রোডের বাসা থেকে ছুটে আসেন। দরজা ভেতর থেকে খুলে দেয় মেঘ। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মেঘ বলে, খুনিদের হাতে পিস্তল ও ছুরি ছিল, আমাকে গুলি করতে চেয়েছিল। সে আরও জানায়, দুজন প্রথমে তার বাবা ও পরে মাকে হত্যা করে। সাগর রুনির হত্যাকাণ্ড এত চাঞ্চল্যের সৃষ্টি করে যে দ্বিধা বিভক্ত সাংবাদিকরা এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক অর্থাৎ বিএফইউজের 2 অংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের 2 অংশ সহ জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি একসঙ্গে বসে কর্মসূচি প্রণয়ন করে। এই কর্মসূচিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সাব এডিটর্স কাউন্সিল, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ডিপ্লোম্যাটিক রিপোর্টার্স সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন যোগ দেয়। কিন্তু পরে অদৃশ্য কারণে এই আন্দোলনও দ্বিধা বিভক্ত হয়। 13 বছর পরও সাগর রুনি হত্যার তদন্তের সুরাহা হয়নি। খুনিচক্র এখনও ধরাছোঁয়ার বাইরে। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন। সৈয়দ আফদাল আহমেদের লেখা সাগর রুনির খুনিরা অধরাই থেকে গেল প্রতিবেদনটি। আগামীকাল ইনশাআল্লাহ আমরা আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।